ধরা যাক সোশ্যাল মিডিয়া ফিড স্ক্রল করার সময় একটি $1 ট্রিলিয়ন টেক জায়ান্টের একটি সুন্দর বিজ্ঞাপন চোখে পড়ল। সেখানে কেবল সবুজ বনভূমি, ঘূর্ণায়মান উইন্ড টারবাইন আর একটি শান্ত কণ্ঠস্বর নেট জিরো ও কার্বন নেগেটিভ ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছে। আজকাল এই ধরনের বিজ্ঞাপন প্রচুর দেখা যায়। ঠিক মাইক্রোসফট, গুগল বা অ্যামাজনকে দেখে মনে হচ্ছে তারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের আসল নায়ক। তারা বিশ্বাস করাতে চায় যে যখনই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কোনো নির্দেশ দেওয়া হয় বা ক্লাউডে কোনো ফাইল সেভ করা হয়, পৃথিবী আসলে একটু বেশি সবুজ হয়ে ওঠে। কিন্তু যখনই এই বিজ্ঞাপনগুলোকে নিখুঁত করা হচ্ছিল, তখন ব্রাসেলসের শান্ত করিডরগুলোতে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি কাজ চলছিল। হ্যাঁ, কয়েক মাস আগের ঘটনা। ইউরোপীয় ইউনিয়ন তখন একটি যুগান্তকারী নির্দেশিকা বা ডিরেক্টিভ চূড়ান্ত করছিল। আর এটা তো স্বচ্ছতার জন্য একটা বড় বিজয় হওয়ার কথা ছিল, তাই না? যাতে গবেষক এবং স্থানীয় সম্প্রদায়গুলো শেষ পর্যন্ত ঠিকভাবে দেখতে পায় যে পাশের সেই বিশাল জানালাবিহীন ডেটা সেন্টারগুলো ঠিক কতটা বিদ্যুৎ আর পানি গিলে খাচ্ছে। একদম ঠিক। এআই বুমের এই অদৃশ্য অবকাঠামোর পেছনের পর্দা উন্মোচন করাই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু মজার ব্যাপার হলো, ওই সবুজ টেক জায়ান্টরা ঠিক সেই ঘরেই উপস্থিত ছিল, আপাত দৃষ্টিতে সাহায্য করার ভঙ্গিতে। মানে তারা নিয়মগুলোকে পরিষ্কার করতে সহায়তা করার জন্য কমিশনকে কিছু নির্দিষ্ট বাক্যাংশ সরবরাহ করেছিল, আর তারপর চূড়ান্ত আইনটি প্রকাশিত হল। আর তখনই আসল ধাক্কাটা লাগলো। যা পরিবেশগত জবাবদিহিতার একটি উন্মুক্ত ডেটাবেস হওয়ার কথা ছিল, তা পুরোপুরি একটি সিন্ধুকে রূপান্তরিত হলো। আইন বিশেষজ্ঞরা একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলেন। ইউরোপীয় ইউনিয়নের এনার্জি এফিসিয়েন্সি ডিরেক্টিভের চূড়ান্ত পাঠ্যে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে, যা প্রায় শব্দে শব্দে মাইক্রোসফট আর শিল্প লবি গ্রুপগুলোর লেখা। হ্যাঁ, আর এটা শুধু গোপনীয়তার পরামর্শ দেয়নি, বরং গোপনীয়তাকে বাধ্যতামূলক করেছে। হঠাৎ করে বিস্তারিত ডেটা, মানে এই স্থাপনাগুলো স্থানীয় পাওয়ার গ্রিড এবং পানির স্তরের ওপর কী প্রভাব ফেলছে তার বাস্তব সত্য, সবকিছু একটি ট্রেড সিক্রেট বা ব্যবসায়িক গোপনীয়তা হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা হলো। দাঁড়ান, তার মানে সাংবাদিকরা যখন তথ্যের অধিকার আইন ব্যবহার করে এই সংখ্যাগুলো দেখার চেষ্টা করলেন, তখন তারা একটি বদ্ধ দরজার সম্মুখীন হলেন। দরজাটা তালাবদ্ধ করে রেখেছে সেই কোম্পানিগুলোই যারা সবসময় দাবি করে যে তাদের লুকানোর কিছুই নেই। জনসমক্ষে স্বচ্ছতার প্রতিশ্রুতি থেকে পরিবেশগত আইনকে পর্দার আড়ালে এভাবে নিখুঁতভাবে অকার্যকর করার এই তাৎক্ষণিক পরিবর্তন, এটা কেবল চতুর লবিং নয়, আমাদের ডিজিটাল ভবিষ্যতের ভৌত মূল্য কিভাবে সুপরিকল্পিতভাবে খাতা থেকে মুছে ফেলা হচ্ছে, এটি তার একটা মাস্টার ক্লাস। ঠিক, এবং সেটা এমন এক সময় ঘটছে যখন এই শিল্পটি আকারে 3 গুণ হতে চলেছে। তো যে শিল্পটি সবচেয়ে সবুজ হওয়ার দাবি করে, তারাই কেন আমাদেরকে অন্ধকারে রাখার জন্য সবচেয়ে বেশি মরিয়া? আজকে আমরা এই বিষয়টা একটু খুলে দেখব। মানে এটা তো অনেকটা জাদুকরে সেই মিসডিরেকশন বা দৃষ্টি আকর্ষণের কৌশলের মতো। দারুণ একটা তুলনা টেনেছেন। ধরুন, একদিকে ওই সবুজ বিজ্ঞাপনগুলো হলো জাদুর লাঠি, যা দিয়ে সবার চোখ ধাঁধিয়ে দেওয়া হচ্ছে, আর আসল জাদুটা কিন্তু ঘটছে পর্দার আড়ালে, যেখানে পরিবেশগত ধ্বংসের হিসাবটা পুরোপুরি গায়েব করে দেওয়া হয়েছে। তো এই জাদুর পেছনের কৌশল বুঝতে হলে আমাদের ওই ইউরোপীয় ইউনিয়নের আইনের একেবারে গভীরে তাকাতে হবে। আসলে 2023-2024 সালের যে এনার্জি এফিসিয়েন্সি ডিরেক্টিভ ছিল, সেটার মূল উদ্দেশ্য কিন্তু একেবারে সৎ ছিল। রাইট, একটা উন্মুক্ত ডেটাবেস তৈরি করার কথা ছিল। হ্যাঁ, যেখানে প্রতিটা ডেটা সেন্টারের মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ আর লক্ষ লক্ষ লিটার পানি ব্যবহারের একেবারে সুনির্দিষ্ট হিসাব থাকবে। কিন্তু আইনি কাঠামোর ভেতরেই একটা সূক্ষ্ম ফাঁক রয়ে গেছে। একটি ডিরেক্টিভ আর একটি ইমপ্লিমেন্টিং অ্যাক্ট, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। মানে ডিরেক্টিভ তো শুধু একটা বিস্তৃত লক্ষ্য নির্ধারণ করে, যেমন ধরুন লক্ষ্যটা ছিল ডিজিটাল অবকাঠামোর স্বচ্ছতা বৃদ্ধি। একদম। কিন্তু মাঠ পর্যায়ে এই লক্ষ্য কিভাবে অর্জিত হবে তার প্রতিটি শর্ত লেখা থাকে ইমপ্লিমেন্টিং অ্যাক্টে। এই ফাইন প্রিন্ট চূড়ান্ত হওয়ার সময়ই পুরো পরিস্থিতি পাল্টে যায়। তাহলে ওই ফাইন প্রিন্ট বা সূক্ষ্ম নিয়মগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল? ঠিক তাই।
2024 সালের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ওই বাস্তবায়ন আইনে ডেটা সেন্টারের পরিবেশগত ডেটাকে কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআই হিসাবে সংজ্ঞায়িত করা হলো, আর এই সংজ্ঞায়নের মাধ্যমেই সেগুলোকে সরাসরি কমার্শিয়াল কনফিডেন্সিয়ালিটি বা বাণিজ্যিক গোপনীয়তার আওতায় নিয়ে আসা হলো। এই ব্যাপারটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ব্রাসেলসের একটা ছোট জানলাবিহীন অফিসের কথা কল্পনা করতে পারি। ধরুন, রাত জেগে কাজ চলছে, মাথার ওপর ফ্লুরোসেন্ট আলোর মিটমিটে শব্দ। হ্যাঁ, পরিবেশ বিষয়ক এনজিওর জুনিয়র পলিসি অ্যানালিস্ট এলেনার গল্পটা এখানে একদম নিখুঁত উদাহরণ। এলেনা তার ডুয়েল মনিটরের দিকে তাকিয়ে আছেন। এক স্ক্রিনে ডিজিটাল ইউরোপ আর ভিডিও গেমস ইউরোপের প্রস্তাবনা, যে লবি গোষ্ঠীগুলো গুগল, মেটা, অ্যামাজন আর মাইক্রোসফটের প্রতিনিধিত্ব করে, আর অন্য স্ক্রিনে ইউরোপিয়ান ইউনিয়নের চূড়ান্ত ইমপ্লিমেন্টিং অ্যাক্ট। আর সেখানেই এলেনা একটা অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করলেন। ইইউ এর ওই চূড়ান্ত আইনের বাণিজ্যিক গোপনীয়তার ধারাটি ওই টেক কোম্পানিগুলোর পাঠানো পিডিএফ ফাইলগুলো থেকে আক্ষরিক অর্থে কপি করে বসানো হয়েছে। দাঁড়ান, সত্যি? মানে হুবহু কপি পেস্ট? হ্যাঁ, প্রায় শব্দে শব্দে, যার ফলে এলেনার ডেস্কের ওপর তথ্যের অধিকার চেয়ে করা আবেদনগুলো তখন ট্রেড সিক্রেট স্ট্যাম্প মারা অবস্থায় বাতিল হয়ে পড়ে আছে। কিন্তু এখানে একটা বড় খটকা লাগছে। ইইউ কমিশনের মতো একটা শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা, যারা পুরো মহাদেশের আইন প্রণয়ন করে, তারা কেন কয়েকটি কোম্পানির পাঠানো পিডিএফ থেকে হুবহু আইন কপি করবে? এর উৎপত্তিটা আসলে লুকিয়ে আছে এক গভীর ভূ-রাজনৈতিক আর অর্থনৈতিক ভয়ের মধ্যে। ইউ কমিশনের নিজস্ব মূল্যায়নেই একটা আশঙ্কার কথা উঠে এসেছিল। তারা হিসাব করে দেখেছিল, অত্যন্ত কঠোর স্বচ্ছতা আইন আরোপ করলে ইউরোপের মাত্র 36% ডেটা সেন্টার স্বেচ্ছায় তথ্য জমা দেবে। ও আচ্ছা, তার মানে বাকিরা আইনি পথে হাঁটবে, নয়তো নতুন বিনিয়োগ বন্ধ করে দেবে। একদম। আর এখানকার বৈশ্বিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। ভৌত অবকাঠামো সম্প্রসারণে চীন অত্যন্ত অভাবনীয় এবং সফলভাবে নেতৃত্ব দিচ্ছে। তাদের মেগা ডেটা সেন্টার নির্মাণের গতি আর স্কেল সত্যি বিস্ময়কর। এই বিশাল বৈশ্বিক গতির সাথে পাল্লা দিতে ইউরোপ এখন মরিয়া হয়ে নিজেদের সক্ষমতা 3 গুণ করার চেষ্টা করছে। তো কমিশন ভয় পেয়েছিল যে কঠোর নিয়ন্ত্রণের ফলে $ট্রিলিয়ন এই বিনিয়োগ ইউরোপ থেকে অন্য দেশে চলে যেতে পারে। ঠিক, তাই অন্তত কিছু তথ্য পাওয়ার আশায় তারা জবাবদিহিতাকে বিসর্জন দিয়ে কোম্পানিগুলোর শর্ত মেনে নেয়। তো এই সব কিছুর মানে আসলে কি দাঁড়ায়? এটা তো অনেকটা ট্যাক্স বিভাগের মতো আচরণ হলো। মানে তারা বড় কর্পোরেশনগুলোকে বলছে, তোমরা শুধু কিছু একটা জমা দাও, তোমাদের আসল আয়ের হিসাব কাউকে দেখাতে হবে না। একটি নিয়ন্ত্রক সংস্থা কিভাবে নিজেদের আইনকে এভাবে দুর্বল করে দিতে পারে? এটা সত্যি হতাশাজনক। আর ব্রাসেলসের এই আমলাতান্ত্রিক আপোষ কিন্তু কেবল কাগজেই সীমাবদ্ধ থাকেনি, এর সরাসরি একটা ভৌত মূল্য রয়েছে। হ্যাঁ, নেদারল্যান্ডসের জিউওল্ডে শহরের বাইরের কৃষিজমির দিকে তাকালে সেই রূঢ় বাস্তবতা স্পষ্ট হয়। সমতল, শান্ত কৃষিজমি। সেখানে তৃতীয় প্রজন্মের কৃষক মার্টিজেন তার জমির পাশের একটা ড্রেনেজ খালের কাছে দাঁড়িয়ে আছেন। খালের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ। আর কিছুটা দূরেই একটা টেক জায়ান্টের বিশাল জানালাবিহীন ডেটা সেন্টারের কালো ছায়া। এই উত্তপ্ত পানির কারণ তো এআই এর ওই ভৌত অবকাঠামোর সাথে সরাসরি যুক্ত, তাই না? হ্যাঁ, এই উষ্ণ পানির উৎস হচ্ছে ডেটা সেন্টারের ভেতরের থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়া এবং চালানোর জন্য স্পেশালাইজড জিপিইউ চিপ ব্যবহার করা হয়, যা সাধারণ প্রসেসরের তুলনায় বহুগুণ বেশি শক্তি টানে আর প্রচণ্ড তাপ উৎপন্ন করে। আরেকটি এআই সার্ভার র্যাকের তাপমাত্রা তো একটু দ্রুত বাড়তে পারে, যে সাধারণ এসি দিয়ে তার নিয়ন্ত্রণ করা পুরোপুরি অসম্ভব। একদম ঠিক বলেছেন। এর জন্যই প্রয়োজন হয় বিশাল ইভ্যাপোরেটিভ কুলিং টাওয়ারের। আর এই প্রক্রিয়ায় স্থানীয় ভূগর্ভস্থ পানির স্তর বা মিউনিসিপ্যাল সাপ্লাই থেকে লক্ষ লক্ষ গ্যালন বিশুদ্ধ পানি টেনে নেওয়া হয়। তারপর সেই পানিকে ক্ষুদ্র কণার আকারে স্প্রে করে সার্ভারের তাপ শোষণ করা হয়, তাই তো? হ্যাঁ, এতে বিপুল পরিমাণ পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়, আর অবশিষ্ট উত্তপ্ত পানি, যাতে প্রায়শই রাসায়নিক মিশ্রিত থাকে, তা স্থানীয় ড্রেনেজ সিস্টেমে ফেলে দেওয়া হয়। এর ফলে একই সাথে মাটির নিচের পানির স্তর নিচে নেমে যায় এবং স্থানীয় জলাধারের তাপমাত্রা কৃত্রিমভাবে বেড়ে গিয়ে বাস্তুতন্ত্রকে চরমভাবে ব্যাহত করে। আর মার্টিজনের মতো স্থানীয় অধিবাসীরা যখন
এই নির্দিষ্ট ফ্যাসিলিটির পানির ব্যবহারের সঠিক পরিমাণ জানতে চাইলেন, তখন তাদের সেই ব্রাসেলসের আইনের দোহাই দেওয়া হলো। হ্যাঁ, তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো একটি ন্যাশনাল অ্যাগ্রিগেট বা জাতীয় গড়ের স্প্রেডশিট। মানে এই পুরো বিষয়টিকে একটা রূপক দিয়ে ব্যাখ্যা করা যায়। ধরুন, একটা বিশাল দেশের পুরো জাতীয় গড়ের মধ্যে একটা নির্দিষ্ট গ্রামের বিশাল ডেটা সেন্টারের ক্ষতিকর প্রভাবকে মিশিয়ে ফেলা হলো। এটা তো পুরো শহরের পানির বিলের গড় দেখে একটা নির্দিষ্ট বাড়ির ফাটা পাইপ থেকে প্রতিদিন কত পানি নষ্ট হচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা করার মতো ব্যাপার। পুরোপুরি আড়াল করার একটা গাণিতিক কৌশল। এই রূপকটা আংশিক সত্য হলেও বাস্তব পরিস্থিতি এর চেয়েও জটিল আর উদ্দেশ্য প্রণোদিত। এখানে কেবল গড় হিসাব দিয়ে কাউকে বৃদ্ধান্ত করা হচ্ছে না, বরং আইন করে ওই নির্দিষ্ট বাড়ির ফাটা পাইপের দিকে তাকানোই নিষিদ্ধ করা হয়েছে। দাঁড়ান, আইন করেই নিষিদ্ধ? হ্যাঁ, যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে ইনফ্লুয়েন্স ম্যাপের গবেষক বেন উরিয়েভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুক্তি সামনে আসবে। এই কোম্পানিগুলো নিজেদের কার্বন নেগেটিভ এবং ওয়াটার পজিটিভ বলে দাবি করে। কিন্তু যদি এই দাবিগুলো সত্যি সত্যি হতো, তবে তারা তাদের পারফরম্যান্স ডেটা লুকিয়ে রাখত না। অবশ্যই, যদি তাদের প্রযুক্তি সত্যি এত পরিবেশ বান্ধব হতো, তবে তারা এই ডেটাকে তাদের সবচেয়ে বড় মার্কেটিং টুল বা বিপণন কৌশল হিসেবে ব্যবহার করত। একদম। তথ্য গোপন করার এই বেপরোয়া চেষ্টাই প্রমাণ করে যে নির্গমন হ্রাস বা পরিবেশ রক্ষার চেয়েও দ্রুত অবকাঠামো নির্মাণ তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এআইয়ের এই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের যে কোনো মূল্যে দ্রুত ডেটা সেন্টার বানাতে হবে। আর স্থানীয় পরিবেশের ক্ষয়ক্ষতির এই রূঢ় বাস্তবতা যেন তাদের সেই সম্প্রসারণের গতি ধীর করে না দেয়, তার জন্যই এই আইনি আবরণটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। আর এই আইনি আবরণের প্রভাব তো স্থানীয় সীমানা ছাড়িয়ে বৈজ্ঞানিক গবেষণার জগতেও আঘাত এনেছে। ঠিক বলেছেন। ট্রিনিটি কলেজ ডাবলিনের একটা জানালাবিহীন ল্যাবের দৃশ্যপট এই সংকটের তীব্রতা বোঝাতে সক্ষম। প্রফেসর অ্যারিস তার কম্পিউটারের মনিটরে তাকিয়ে আছেন, যেখানে জ্বলজ্বল করছে একটা এরর মেসেজ, 403 ফরবিডেন। কারণ ইউরোপের এআই বুমের কার্বন ট্র্যাজেক্টরি বা ভবিষ্যৎ কার্বন নির্গমনের পথরেখা ম্যাপ করার জন্য তার রিসার্চ গ্র্যান্টের ডেটা অ্যাক্সেস পুরোপুরি বাতিল করা হয়েছে। বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য এটি একটি চরম বিপর্যয়। কিন্তু বিজ্ঞানীরা কি ওই অ্যাগ্রিগেটেড বা গড় ডেটা দিয়ে কাজ করতে পারেন না? আসলে পিয়ার রিভিউড বিজ্ঞান বা সঠিক পরিবেশগত মডেলিংয়ের জন্য ওই অ্যাগ্রিগেটেড ডেটা সম্পূর্ণ অর্থহীন। একটি নির্ভুল কার্বন ফুটপ্রিন্ট মডেল তৈরি করতে হলে প্রতিটি ভ্যারিয়েবল বা চলককে আলাদাভাবে পরিমাপ করতে হয়। পরিবেশগত মডেলিং কোনো অনুমান নির্ভর বিষয় নয়। মানে একটা নির্দিষ্ট ডেটা সেন্টারের কুলিং প্রযুক্তি কতটা দক্ষ, সেটা কোন সময়ে স্থানীয় পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ টানছে, আর সেই গ্রিডের এনার্জি মিক্স কেমন, এসবের ওপর নির্ভর করে কার্বন নির্গমনের পরিমাণ। একদম। জাতীয় গড় ডেটা ব্যবহার করলে এসব সূক্ষ্ম পার্থক্য পুরোপুরি হারিয়ে যায়। ফলে কোনটি পরিবেশবান্ধব প্রযুক্তি আর কোনটি ধ্বংসাত্মক তা বৈজ্ঞানিকভাবে আলাদা করার আর কোনো উপায় থাকে না। এর মানে দাঁড়ায়, এআই বুমের প্রকৃত প্রভাব মাপার ক্ষেত্রে বিজ্ঞানীরা এখন আক্ষরিক অর্থে অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছেন। তারা কি বিকল্প কোনো পদ্ধতিতে এই গবেষণা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ, অ্যালেক্স ডি ভ্রিসের মতো শীর্ষস্থানীয় গবেষকদের এখন বাধ্য হয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা উল্টো পথে হাঁটতে হচ্ছে। নির্দিষ্ট তথ্য না পেয়ে তারা এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর বৈশ্বিক জিপিইউ বিক্রির ডেটা বিশ্লেষণ করছেন। তারপর সেই চিপগুলো তাদের সর্বোচ্চ ক্ষমতায় কতটুকু বিদ্যুৎ টানতে পারে তা হিসাব করছেন। এরপর গ্লোবাল এনার্জি গ্রিডের লোড বৃদ্ধির হার পর্যবেক্ষণ করে একটি আনুমানিক পাওয়ার ইউসেজ এফিসিয়েন্সি রেশিও ধরে নিয়ে একটি মডেল দাঁড়া করাচ্ছেন। এটি কোনো নিখুঁত বিজ্ঞান নয়, এটি হলো তথ্যশূন্যতায় তৈরি করা একটি ফরেন্সিক অ্যাকাউন্টিং, যা কেবল অনুমানের উপর দাঁড়িয়ে আছে। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। মানে একটা অত্যন্ত মৌলিক আইনি ও দার্শনিক সংঘাত তৈরি হচ্ছে। আরহাস কনভেনশন নামের আন্তর্জাতিক চুক্তির কথা বলা প্রয়োজন। হ্যাঁ, এই চুক্তি অনুযায়ী পরিবেশগত তথ্য জানা জনসাধারণের মৌলিক অধিকার। পরিবেশ থেকে কোনো সম্পদ আহরণ করা হলে বা সেখানে কোনো প্রভাব ফেলা হলে তা জানার আইনি অধিকার নাগরিকদের রয়েছে। তাহলে আইন বিশেষজ্ঞরা এই নতুন পরিস্থিতি নিয়ে কি বলছেন? তারা এই আইনি চালটিকে নজিরবিহীন বলে আখ্যা দিচ্ছেন। জেরজি জেদ্রুস্কা, যিনি আরহাস কনভেনশনের বাস্তবায়ন ও তদারকিতে
19 বছরের বেশি সময় ধরে কাজ করেছেন, তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে তার দীর্ঘ কেরিয়ারে জনসাধারণের তথ্যের অধিকারের এমন প্রকাশ্য এবং সুপরিকল্পিত লঙ্ঘনের ঘটনা তিনি দেখেননি। সত্যি অবাক করার মতো। অ্যামস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আইন গবেষক ক্রিস্টিনা এরিয়ন এবং বেলজিয়ামের সাংবিধানিক আদালতের সাবেক প্রেসিডেন্ট লুক লাওয়ার্টসেনও একই বিশ্লেষণ দিয়েছেন। তাদের মতে এই নতুন আইনি কাঠামো কর্পোরেট বাণিজ্যিক স্বার্থকে জনসাধারণের মৌলিক অধিকারের অনেক ওপরে স্থান দিয়েছে। আর এই জায়গাটিতেই সবচেয়ে বড় অসঙ্গতি চোখে পড়ে। যদি কোনো রাসায়নিক কারখানা বা সাধারণ উৎপাদন কেন্দ্র একটি নদীর পানিতে বর্জ্য ফেলে, তবে কোনো আইনি ব্যবস্থাই সেই দূষণকে ট্রেড সিক্রেট বলে দাবি করতে পারে না। ঠিক, জনসাধারণের সেই তথ্য জানার পূর্ণ অধিকার থাকে। তাহলে এআই-এর এই অদৃশ্য বর্জ্য, মানে বায়ুমণ্ডলে নিঃসৃত বিপুল তাপ, বিশাল মাত্রার কার্বন নির্গমন আর স্থানীয় ভূগর্ভস্থ পানির নিঃশেষীকরণ, কিভাবে হঠাৎ করে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধা সম্পদের সুরক্ষার চাদরে ঢাকা পড়ে গেল? তারা কি নিজেদের দূষণকেই আইনিভাবে কপিরাইট করে ফেলেছে? এখানেই সবচেয়ে বড় আইনি এবং দার্শনিক রূপান্তরটি ঘটেছে। টেক কোম্পানিগুলো সফলভাবে এই যুক্তি দাঁড় করিয়েছে যে তাদের ডেটা সেন্টারগুলো কিভাবে কাজ করে, তার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি তাদের মূল প্রতিযোগিতামূলক সুবিধা নির্ধারণ করে। বুঝতে পারছি। তারা যুক্তি দিয়েছে কতটুকু বিদ্যুৎ বা পানি ব্যবহার করা হচ্ছে সেই তথ্য প্রকাশ পেলে তাদের সার্ভার আর্কিটেকচার এবং কুলিং প্রযুক্তির গোপনীয়তা ফাঁস হয়ে যাবে। এই যুক্তির মাধ্যমেই তারা প্রাকৃতিক সম্পদের ব্যবহার এবং পরিবেশগত ক্ষয়ক্ষতিকে তাদের নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তির মোড়কে ঢেকে দিয়েছে। নদীর পানি বা বায়ুমণ্ডলের মতো সাধারণ মানুষের প্রাকৃতিক সম্পদ আইনি কাঠামোর ভেতরে অত্যন্ত সুকৌশলে কর্পোরেট ডেটা পয়েন্টে রূপান্তরিত হয়েছে। এই পুরো প্রক্রিয়ার যোগফল একটি অত্যন্ত ভীতিকর ভবিষ্যতের চিত্র তুলে ধরে। ইউরোপীয় ইউনিয়নের এনার্জি এফিসিয়েন্সি ডিরেক্টিভ একসময় জবাবদিহিতার একটি উন্মুক্ত হাতিয়ার হিসেবে ডিজাইন করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু অত্যন্ত সূক্ষ্ম লবিং এবং আইনি চাতুর্যের মাধ্যমে সেটি এখন একটি বদ্ধ কর্পোরেট সিন্ধুকে পরিণত হয়েছে। স্ক্রিনে দেখানো সেই ট্রিলিয়ন ডলারের সবুজ প্রতিশ্রুতি এবং ব্রাসেলসের নীরব, নিখুঁত আইনি কারসাজির মধ্যকার এই চরম বৈপরীত্য এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। ঠিক যে মুহূর্তে বৈশ্বিক পর্যায়ে এআই অবকাঠামো আকারে ৩ গুণ হতে চলেছে, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই জনসাধারণের তদারকির সমস্ত সুযোগ সুপরিকল্পিতভাবে মুছে ফেলা হয়েছে। এবং এটা ভবিষ্যৎ নীতিমালার জন্য একটা অত্যন্ত ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই একই কর্পোরেশনগুলো বর্তমানে এআই সেফটি, বায়োলজিক্যাল ডেটা প্রসেসিং এবং স্বয়ংক্রিয় সিস্টেমগুলোর নীতিমালায় স্বনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশনের দাবি নিয়ে বিশ্বব্যাপী লবিং করছে। বিশ্বের সবচেয়ে উন্নত তথ্য ব্যবস্থা তৈরি করা কোম্পানিগুলো, যাদের পুরো ব্যবসায়িক মডেলই হল পৃথিবীর সমস্ত ডেটা প্রসেস এবং বিক্রি করা, তারাই আইনি ফাঁকফোকর ব্যবহার করে নিজেদের ভৌত অস্তিত্বকে গোপন করে ফেলেছে। একটি সাধারণ আইনি কপি পেস্টের মাধ্যমে যারা লক্ষ লক্ষ গ্যালন পানি আর মেগাওয়াট বিদ্যুতের হিসাবকে আইনি খাতা থেকে পুরোপুরি গায়েব করে দিতে সক্ষম, তাদের হাতে এআই সুরক্ষার ভবিষ্যৎ নিয়ন্ত্রণের ভার দিলে সেই অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্তগুলোও যে কোনো এক অন্ধকার কর্পোরেট সিন্ধুকেই চিরতরে তালাবদ্ধ হয়ে থাকবে, তা আজ পুরোপুরি নিশ্চিত। এর ফলে আমাদের সময়ের সবচেয়ে বড় প্রযুক্তিগত সম্প্রসারণ ভৌত জগতের ওপর এমন একটি স্থায়ী এবং অপরিমেয় কালো ছায়া রেখে যাচ্ছে, যা পরিমাপ করার কোনো যন্ত্র বা উপায় আর আমাদের হাতে নেই।